আজকে দেখো সরলরেখা 2b ক্লাস 11 পার্ট 1। তো আগের পার্টটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। সরলরেখার তিনটা পার্ট 2a 2b 2c। তো 2a পার্টটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল। 2b পার্টটার জন্য আমাদের কিন্তু 2a পার্টটার যে সূত্রগুলো সেগুলো তো লাগছে, এবং আরও কিছু এক্সট্রা সূত্র কিন্তু এই পার্টটার জন্য লাগবে। ঠিক আছে, তো ভালো করে বুঝবে যে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। তো তার মধ্যে 1 নম্বর পয়েন্ট বা এ নাম্বার পয়েন্টটা বলছে, যদি y = m1x + c1 ও y = m2x + c2 এই দুইটা সরলরেখার অন্তর্গত কোণ থিটা হয়, তাহলে থিটাটাকে আমরা নির্ণয় করব। ট্যান থিটা ফর্মুলা একটা আছে, ট্যান থিটা দিয়ে একটা ফর্মুলা মনে রাখবে যে মড m1 - m2 বাই হচ্ছে 1 + m1 m2। এবার যদি আমি মড তুলে দেই তাহলে বলছে এখানে প্লাস মাইনাস m1 - m2 বাই হচ্ছে কি 1 + m1 m2। এই যে ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। তাহলে দুইটা যে সরলরেখা এখানে আছে, দেখো তো দুইটা সরলরেখার আকার কিরকম আকার। এটা হলো প্রবণতা ছেদিতাংশ আকার। তার মানে কি দুইটা সরলরেখার যদি আমরা প্রবণতাগুলো জানি, দুইটা সরলরেখার যদি আমরা প্রবণতা জানি, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে বলছে থিটাটাকে নির্ণয় করব ট্যান থিটার এই ফর্মুলা দিয়ে। জাস্ট মনে রাখবে এটা। ঠিক আছে, ধরে নাও আমাদের এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা মূলবিন্দু, এটা একটা সরলরেখা, আর এটা একটা সরলরেখা। এটা ধরে নাও এবি সরলরেখা, আর এটা হলো সিটি সরলরেখা। ধরে নাও এবি সরলরেখাটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে এখানে একটা কোণ তৈরি করছে আলফা। তাহলে এটা যদি আলফা হয়, তাহলে এই যে আলফা আনতির সাপেক্ষে ট্যান আলফাটা একটা কি প্রবণতা, ধরে নাও এটা m1। তাহলে এই সরলরেখাটার m1 বলতে হচ্ছে ট্যান আলফা। আর এই যে সরলরেখাটা আছে সিডি, যে সরলরেখাটার ধনাত্মক অক্ষের সঙ্গে এখানে কি কোণ করছে, বিটা কোণ। তাহলে এখানে ট্যান বিটা একটা পাবো, সেই ট্যান বিটাটাই হলো m1, সরি m2। তাহলে এইখানে হলো এমটি বলতে এই দ্বিতীয় সরলরেখার ধরে নাও প্রবণতা। এবার মধ্যবর্তী কোণ বলতে এটা বোঝাবে। ঠিক আছে, মধ্যবর্তী কোণ এইটা, তাদের মধ্যবর্তী কোণ এইটা। ট্যান থিটাটা বলছে এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু নির্ণয় করব। এখানে কতগুলো নোট আমাদের জানতে হবে। এ নাম্বার পয়েন্টের ক্ষেত্রে কতগুলো নোট আমাদের জানতে হবে। এ নাম্বারের ক্ষেত্রে আমাদের নোট 1 2 3 4 5 চারটা আমাদের নোট কিন্তু জানতে হবে। তো 1 নাম্বার নোটটা দেখো কি বলছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি মড m1 - m2 বাই হচ্ছে 1 + m1 m2 দিই, তাহলে বলছে তার মানে কি থিটাটা পজিটিভ নেই। যদি আমরা এখানে ট্যান থিটার মানটা পজিটিভ নিই, মড দেওয়া মানে কি পজিটিভ মানটা নেওয়া, তাহলে বলছে যে থিটার যে মানটা পাবো না, সেই মানটা হবে তোমার কি বলতো সূক্ষ্মকোণ। থিটার যে মান পাবো সেই মানটা হবে তোমার সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির থেকে কি হবে, কম হবে। এইবার যদি আমরা নেগেটিভ মানটা নিই, তখন বলছে থিটাটা হয়ে যাবে তখন কিন্তু স্থূলকোণ। থিটার যে মান পাবো সেই মানটা হয়ে যাবে তোমার স্থূলকোণ। হ্যাঁ, তাহলে থিটা পজিটিভ মান মানে মড ভ্যালুটা পজিটিভ মান, মানে মড ভ্যালুটা যদি নেই তাহলে থিটাটা পাবো সূক্ষ্মকোণ। আর যদি আমরা নেগেটিভ ভ্যালুটা নিই তাহলে থিটাটা পাবো হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা বলছে আমাদের যখন কোশ্চেন দেওয়া থাকবে যে দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়, তখন আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি তোমাকে কিন্তু সূক্ষ্মকোণটির পরিমাপ করতে বলছে। ঠিক আছে, দুটি সরলরেখার অন্তর্গত কোণ বলতে আমরা কিন্তু তাদের সূক্ষ্মকোণটির পরিমাপ বলতে বোঝাই। তখন কিন্তু আমরা 1 নম্বর ফর্মুলাটা ইউজ করব। তোমাদের দেওয়াই থাকবে যে দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো, তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবে। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো তো থিটা 90 যদি হয়, থিটা 90 মানে কি, একটা সরলরেখা আর একটা সরলরেখার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি যদি হয়, তাহলে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর কি হতে হবে, লম্ব হতে হবে। তাহলে এখানে মনে রাখবে যদি থিটাটা আমরা জানি থিটা 90 মানে হচ্ছে একটা সরলরেখা অপর সরলরেখার সাথে কি হবে, লম্ব হতে হবে। থিটা 90 হয়, তাহলে এই যে প্রদত্ত সরলরেখা দুটি কি থাকবে, প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর কি হবে, লম্ব হবে। আবার এই থিটার মানটা যদি আমি 1 নঙে বসাই, হ্যাঁ, আমি যদি কোথাও দেখাতে পারি থিটা 90, তাহলে যে দুইটা সরলরেখা থাকবে সেই দুইটা সরলরেখা পরস্পর কি হবে, লম্ব হবে। এই লম্বর মানটা
আমি ধরে নাও তোমাকে প্রমাণ করতে বললো যে কোনো দুইটা সরলরেখা দেখাও যে তারা পরস্পর লম্ব, তাহলে থিটাটা 90 দেখালেও হবে। আর একটা দেখালে হয়, সেটা হলো 1 নংয়ে যদি আমি থিটার মানটা 90 বসাই, তাহলে 1 নং থেকে কি পাবো? 1 নং থেকে পাবো দেখো tan 90 প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই হচ্ছে তোমার 1 প্লাস m1 m2। তাহলে tan 90 অনেকে অসংগত বসাবে না, tan 90 কি লেখা যায় sin 90 বাই হচ্ছে cos 90 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2। তাহলে sin 90 মানে কত 1 আর cos 90 মানে 0, তাহলে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2। এবার কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 1 প্লাস m1 m2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে একটা কন্ডিশন পাবো m1 m2 ইজ ইকুয়াল টু -1। এটা কিন্তু তোমার মনে রাখতে হবে যে প্রথম সরলরেখা প্রবণতা আর দ্বিতীয় সরলরেখা প্রবণতার গুণফল যদি -1 হয় তাহলে প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। এটি কিন্তু মনে রাখতে হবে যে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর লম্ব, থিটাটা 90 হলেও হবে। আবার যদি আমি দেখাতে পারি যে প্রথম সরলরেখার প্রবণতা আর দ্বিতীয় সরলরেখার প্রবণতার গুণফল -1, তখনও কিন্তু বলে দিব যে প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর কিন্তু কি লম্ব। ঠিক আছে, থিটা 90। আবার যদি আমি দেখাতে পারি অথবা m1 m2 ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, 5 নাম্বারটা আমি এই দিকেই করছি। যদি থিটাটা কি হয় বলতো 0 হয়, থিটাটা 0 হয়, তাহলে প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর কি হবে সমান্তরাল হবে। হ্যাঁ, প্রদত্ত থিটাটা 0 যদি হয় তাহলে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা হবে। তখন বলে দেব যে প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। তাহলে থিটা 90 হলে আমরা বলে দেব লম্ব, আর থিটা 0 হলে বলে দিব আমরা সমান্তরাল। আবার আর একটা কন্ডিশন দিয়েও আমরা বলতে পারবো, সেটা হলো দেখো এই যে 1 নং থেকে tan 90 না বসে tan 0 যদি বসাই, tan 0 0 ডিগ্রি দেই, এখানে 0 ডিগ্রি প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2। তাহলে tan 90 মানে কত 0, তাহলে কি বেঁচে থাকবে m1 মাইনাস m2 ইজ ইকুয়াল টু 0। এই যে এটার সাথে 0 হবে, তাহলে এটাই শুধু বেঁচে থাকবে। তার মানে হচ্ছে m1 ইজ ইকুয়াল টু m2। এটাও কিন্তু মনে রাখতে হবে যে প্রথম সরলরেখার প্রবণতা আর দ্বিতীয় সরলরেখার প্রবণতা যদি সেম হয় তখন কিন্তু আমরা দুইটা সরলরেখা পরস্পর কি বলে দিব সমান্তরাল বলে দিব। ঠিক আছে, দুইটা সরলরেখা সমান্তরাল বলা হবে তখনই যখন প্রথম সরলরেখার প্রবণতা আর দ্বিতীয় সরলরেখার প্রবণতা সেম হবে। যেমন এমনিতেও দেখো, আমি যদি একটা ছবি আঁকি, ধরে নাও এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই, এটা হলো মূলবিন্দু। এই যে একটা সরলরেখা ধরে নাও, এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল কখন, যখন এই কোণটা সেম যাবে। ধরে নাও এটা m1 আর এটা হলো কি m2। সেম যদি না হয়, m1 মানে কি এখানে হচ্ছে tan আলফা 1 আর m2 মানে tan বিটা 1, tan বিটা, m2 মানে tan বিটা। তো এই কোণটা যদি সেম না হয় তাহলে সরলরেখা দুটি কি পরস্পর কি হবে না সমান্তরাল হবে না। ঠিক আছে, তার মানে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হতে গেলে তাদের যে প্রবণতা সেম হতে হবে। প্রবণতা কি হতে হবে সেম হতে হবে। বোঝা গেল? আচ্ছা, এই 5টা কিন্তু তোমার জানতে হবে, এই 5টা নোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার বি নাম্বারে তোমাকে দিয়ে দিবে, দেখবে সাধারণ আকারে দুইটা সরলরেখা দেবে, সেই সরলরেখার মধ্যবর্তী কোণ তোমার নির্ণয় করতে বলবে। তো একটু আগে আমরা যেটা সরলরেখার মধ্যবর্তী আমরা কোণ নির্ণয় করলাম, যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করলাম সেই দুইটা সরলরেখা কিন্তু কি আকার ছিল প্রবণতা ছেদিতাংশ আকার। আর তোমাকে এখানে দেখো দুইটা সরলরেখা দিয়ে দিছে, সেটা হলো সাধারণ আকারে দুইটা সরলরেখা থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে থিটাটা নির্ণয় করব কি করে। তাহলে তোমাদের এই যে পদ্ধতিটা হলো এই যে প্রদত্ত যে সরলরেখা আছে না, প্রদত্ত সরলরেখা দুটি
তোমরা প্রবণতা ছেদিতাংশ আকারে নিয়ে যাবে। তার মানে এই যে a1x প্লাস b1y প্লাস c1কে আমরা প্রবণতা ছেদিতাংশ আকারে নিয়ে যাব। প্রবণতা ছেদিতাংশ আকার মানে y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে নিয়ে যাব। তার মানে এই পার্টটা আমাদের y রাখতে হবে। তাহলে y রাখার জন্য দেখো b1y ইজ ইকুয়াল টু মাইনাস a1x মাইনাস c1। এইখান থেকে আমরা ওয়াইটা পেয়ে যাব। ওয়াইটা কি পাবো? মাইনাস a1 বাই b1, এইটা হচ্ছে তোমার x মাইনাস c1 বাই b1। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা এটাকে আমরা m1 যদি দেই তাহলে m1 কি পাবো? মাইনাস a1 বাই b1। m1টা পাচ্ছি, এই যে এটা হলো m1। আমার তো যে কোনো দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার জন্য প্রবণতাগুলো লাগে, তা প্রথম সরলরেখার আমরা প্রবণতাটা পেয়ে গেলাম। আবার দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে কি পাবো? a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইখান থেকেও আমরা কিন্তু y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফর্মে নিয়ে যাব। তাহলে a2x মাইনাস c2, তাহলে y ইজ ইকুয়াল টু কী পাবো? মাইনাস a2 বাই b2, এখানে x মাইনাস c2 বাই b2। তাহলে আমার এই c1 c2 লাগবে না তো, তাহলে এখানে আমরা ধরে নিব m2 হিসেবে কোনটা কাজ করবে? m2 হিসেবে কাজ করবে তোমার মাইনাস a2 বাই b2, এটা কাজ করবে। তাহলে m1 পেয়ে গেলাম, m2 পেয়ে গেলাম। তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এখানে আমরা ওই ট্যান থিটা ওই ফর্মুলাটা ইউজ করব। কোনটা? যে মড m1 মাইনাস m2 যদি সূক্ষ্মকোণ হয় তবে এইটা, তাহলে 1 প্লাস m1 m2 এটা, ঠিক আছে। আর ওই যে নোট 3টা কিন্তু একই। দেখো এইবার এই তোমাকে এই আকারে দুইটা প্রদত্ত সরলরেখা দিয়ে দিল, আর তোমাকে দেখাতে বললো যে দেখাও যে প্রদত্ত সরলরেখা দুইটা পরস্পর লম্ব অথবা সমান্তরাল। তাহলে কি তখন তুমি আবার m1 m2 বের করে তারপর ওইরকম করে করবে? বলছে করার দরকার নেই, একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। হ্যাঁ, বলছে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যদি, বলছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এই যে গুণফলটা 0 হয়। তাহলে দেখো প্রথম সরলরেখার a1 b1 c1 আর a2 b2 c2 এর মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করছে কি? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইজ ইকুয়াল টু 0। আর আগের কি ছিল? আগে যদি y ইজ ইকুয়াল টু m1x প্লাস c1, y ইজ ইকুয়াল টু m2x প্লাস c2 এই আকারে থাকতো, তাহলে প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর লম্ব হতো কখন? যখন এই প্রবণতা দুইটার গুণফল কি হতো? -1 হতো। প্রবণতা দুইটার গুণফল -1। তাহলে এই প্রবণতা আকারে না নিয়ে তুমি ডাইরেক্ট কিন্তু এখান থেকে এইভাবে করতে পারো। আর একটা কি আছে? বলছে সরলরেখা দুটি সূত্রগুলো যা জানতে হবে। পরস্পর সমান্তরাল হবে যদি, বলছে a1 বাই a2 এই যে রেশিওটা b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2, এই যে রেশিওটা যদি তিনটার সমান হয়, তার মানে a1 বাই a2 করবো একটা মান পাবো, b1 বাই b2 করবো একটা মান পাবো, c1 বাই c2 করবো একটা মান পাবো। তাহলে কিন্তু বলে দিব এই যে রেশিওটা যদি সমান হয় তাহলে বলে দিব সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। আর আগে কি করছিলাম? আগে হচ্ছে প্রবণতা দুইটা সমান দেখায়, তারপর কিন্তু বলে দিতাম যে দুইটা সরলরেখা পরস্পর কি সমান্তরাল। তাহলে এইভাবে কিন্তু ডাইরেক্ট এই দুইটা সরলরেখার আকার এইভাবে যদি থাকে তাহলে কিন্তু বলা যায়, ঠিক আছে। m1 m2 বের করার প্রয়োজন নেই। এখানে তোমাদের একটু সূত্রটা আমি ভুল বলে দিছি, এই পার্টটা হবে না এখানে, হ্যাঁ এই পার্টটা হবে না। এখানে দুইটা ভেরিয়েবল আছে তো এই পার্টটা হবে না, কারণ দেখো m1 আর m2 এর গুণফল -1 হতে হয়। তাহলে m1টা কত? m1টা হলো এই যে মাইনাস a1 বাই b1। যদি সরলরেখা দুইটার ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে a2 বাই এটা b2 ইজ ইকুয়াল টু কত? -1। তাহলে উপরে থাকলো a1 a2 আর নিচে থাকলো b1 b2 ইজ ইকুয়াল টু -1। তাহলে a1 a2 ইজ ইকুয়াল টু মাইনাস b1 b2, এইটা যদি এদিকে আসে তাহলে বলছে a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0, এটা হতে হবে। সেই জন্য c1 c2 পার্টটা কিন্তু হবে না। আমি একটু ভুল বলছি এটা, হ্যাঁ, সমতলের ওটা ক্ষেত্রে হবে। যাই হোক,
এটা একটু কারেকশন করে নিও। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে তোমার M1 আর M2 কি হতে হয়, সমান হতে হয়। সেই জন্য বলছে যে M1টা কি আছে, M1টা এখানে -A1/B1, আর এখানে M2টা কি হবে -A2/B2। সেক্ষেত্রে এখানে A1/B1 A2/B2 পাচ্ছি। তো এখানে করা যায় A1/A2 B1/B2, এই যে রিলেশনটা, তাহলে C1/C2 কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমান্তরাল হলে এই কন্ডিশন, আর লম্ব হলে এই কন্ডিশন। এইবার যে নোটটা লিখবো সেই নোটটা খুবই ইম্পর্টেন্ট। বলছে এই যে ধরে নাও এটা সরলরেখা, এই সরলরেখার একটা সাধারণ আকার কি ax প্লাস by প্লাস c। তাহলে এই সরলরেখার সমান্তরাল কোনো একটা সরলরেখার সমীকরণ কত হবে সেটা আমরা কিন্তু নোটে লিখবো, ঠিক আছে। তো বলছে যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই যে সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হবে বলছে এই কনস্ট্যান্টের জায়গায় আর একটা কনস্ট্যান্ট বসবে, ax প্লাস by, যা আছে ভেরিয়েবল a আর হচ্ছে bx এর ক্ষেত্রে যা সহগ আছে এটারও হবে, জাস্ট এই কনস্ট্যান্টের জায়গায় আর একটা কনস্ট্যান্ট বসবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। যেখানে k হলো অনির্দিষ্ট ধ্রুবক, বোঝা গেল। এই যে এটা সমীকরণ হবে ax প্লাস by প্লাস k ইজ ইকুয়াল টু 0। ধরে নাও উদাহরণ হিসেবে আমি তোমাকে বললাম, এইখানে উদাহরণটা দেই সাইডে। ধরে নাও একটা সরলরেখা আছে 2x প্লাস 7y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখার সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ কি হবে, বলছে 2x প্লাস 3y, এই যে কনস্ট্যান্টের জায়গায় নতুন একটা কনস্ট্যান্ট হবে, ইজ ইকুয়াল টু 0। পরেরটা যে আছে নোট বি, এইটা কিন্তু বেশিরভাগই ভুল করে। বলছে এই যে একটা সরলরেখা, এটা হলো ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সরলরেখার উপর একটা যদি আমি লম্ব সরলরেখা আঁকি, তাহলে মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি হচ্ছেই। তাহলে বলছে এই সরলরেখার সমীকরণটা কত হবে, নোট বি। তাহলে নোট বি বলছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সরলরেখার উপর যে কোনো সরলরেখার সমীকরণ bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়াল টু 0। কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে দেখো, কি বললাম, bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়াল টু 0, কোথায় চেঞ্জ হচ্ছে দেখো। এই যে আমাদের যে প্রদত্ত সরলরেখাটা আছে, প্রদত্ত সরলরেখাটার y এর সহগ x এ যাচ্ছে, আবার যে x এর সহগ মাইনাস আকারে y তে যাচ্ছে, আর কনস্ট্যান্টের জায়গায় কি হচ্ছে, k হচ্ছে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, ধরে নাও একটা সরলরেখা তোমাকে বললাম যে 2x প্লাস 7y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এই সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে। তাহলে এটা হলো দেখো, এই 2 হলো x এর সহগ, 7 হলো y এর সহগ। তাহলে বলছে bx হতে হবে, b মানে হচ্ছে y এর সহগ, তার মানে 7x, তারপরে ফর্মুলায় বলছে মাইনাস দাও, তারপরে ay হতে হবে, a বলতে x এর সহগ, তার মানে 2y প্লাস k ইজ ইকুয়াল টু 0। বুঝা গেল। এইটার প্রমাণটা তোমরা বইয়ে চাইলে দেখতে পারো, তো প্রমাণটা আছে, হ্যাঁ, প্রমাণটা বুঝতে পারবে, বইয়ে আছে। তা আমি একটু করালাম না, কিছু কিছু জিনিস মনে রাখলে বেশি সুবিধা, ঠিক আছে। প্রুফটা কিন্তু বই আছে, বই কিন্তু দেখলেও দেখতে পারো। তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের সূত্র শেষ। এবার আমরা ওকে আসবো, কিন্তু আগের চ্যাপ্টারের সূত্রগুলো কিন্তু লাগবেই, হ্যাঁ।
তো 1 নাম্বার কোশ্চেনটা দেখো দেখো আমি 2টা অঙ্ক করাচ্ছি, তোমরা কিন্তু বইয়ে কিন্তু আরও এই একই রকম টাইপের অঙ্কগুলো খুঁজে পাবে। প্রতিটি কোশ্চেন 2-এ দেখবে এগুলো 3-এর অঙ্কগুলো, হ্যাঁ। তোমরা বইয়ের থেকে বাকিগুলো করবে, আমি 2টা জাস্ট অঙ্ক তুললাম তোমাদের এখানটায়। কি বলছে যে প্রদত্ত সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করতে। তাহলে প্রদত্ত সরলরেখার অন্তর্গত কোণ বলতে সূক্ষ্ম কোণটা বোঝাবে। বলে দিয়েছিলাম নোটে যে প্রদত্ত সরলরেখার যখন অন্তর্গত কোণ নির্ণয় করতে বলবে তখন কিন্তু সূক্ষ্ম কোণটা অ্যাকচুয়ালি তোমাকে বের করতে বলছে। তো প্রদত্ত সরলরেখা যে দুটি আছে সেটা কিন্তু সাধারণ আকারে আছে। তো প্রদত্ত সরলরেখা দুটিকে আমরা কিসে কনভার্ট করব? প্রবণতা ছেদিতাংশ আকারে। তাহলে প্রদত্ত সরলরেখাগুলি সরলরেখা দুটি কি কি আছে? 2x প্লাস 3y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফর্মে নিয়ে যাব। তো এইখানে দেখো আমি এটাকে লিখতে পারি, এবার নিচের দিকে লিখি 3y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2x প্লাস 6। তো এখান থেকে আমি পাবো যে y ইজ ইকুয়াল টু কি মাইনাস 2/3 প্লাস 6/3। আমার এখানে x হবে একটা। তাহলে এখানে ধরি প্রবণতাটা ধরলাম হচ্ছে m1। তাহলে এখানে m1 কত পাচ্ছি? মাইনাস 2/3 এটা পাচ্ছি। আবার আর একটা সরলরেখা আছে, প্রদত্ত সরলরেখা দুটি। প্রথমটা হলো আবার আর একটা সরলরেখা আছে কি, এই যে 3x, দুটো 3x মাইনাস 2y প্লাস 11 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে আমরা 2y ইজ ইকুয়াল টু পাচ্ছি, এই 2yটা ওইদিকে নিয়ে গেলে এটা কি পাবো? 3x প্লাস 11 পাবো। তো এখান থেকে y পাচ্ছি হচ্ছে 3/2 ইন্টু x প্লাস 11/2। তো আমরা ধরে নিই প্রবণতাটা হচ্ছে প্রবণতা m2, সেটা কত পাচ্ছি? 3/2। ধরি এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। ধরি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে তোমার থিটা। তাহলে আমাদের ট্যান থিটা পজিটিভ মড দিয়ে বের করবো, কারণ সূক্ষ্ম কোণ এই যে বলছে অন্তর্গত কোণ মানে সূক্ষ্ম কোণ। মড m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2। তো m1 এর ভ্যালুটা বসাই দেব। m1 এর ভ্যালু মাইনাস 2/3 আর মাইনাস m2 হলো 3/2 আর হচ্ছে 1 প্লাস m1 হচ্ছে মাইনাস 2/3 আর m2 হলো 3/2। তো কি পাচ্ছি দেখো, উপরে কি থাকে থাকুক, মাইনাস 2/3 3/2, নিচে 1 মাইনাস 1 পাচ্ছে, কারণ 3 3 কাটবে, 2 2 কাটবে। তাহলে দেখো তো উপরে কি হয় হোক ক্যালকুলেশন, নিচে হলো 0। তার মানে কি এটা অসংজ্ঞাত, এটা কি নির্ণয় করা যাবে? যাবে না। তাহলে আমার থিটা লাগে। তাহলে ট্যান কতর ভ্যালু অসংজ্ঞাত? ট্যান থিটা, ট্যান 90, তার মানে থিটাটা হবে 90। তাহলে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ সেটা হবে 90। হ্যাঁ, এমনিতেও দেখো m1 আর m2 এর গুণফল এখানে কত হচ্ছে? m1 হলো 2/-2/3 আর m2 হলো 3/2, m1 মাইনাস m2 মাইনাস 1। এখান থেকেও কিন্তু বলা যায় এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি 90। তো তোমরা এইভাবে করবে প্রত্যেকটা অঙ্কে। দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে প্রদত্ত সরলরেখা দুটি লিখে নিলাম। তো এইখান থেকে আমরা y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফর্মে নিয়ে যাব। সেই জন্য x মাইনাস 3 ইজ ইকুয়াল টু √3y। তো এইখান থেকে আমরা y পাবো কি বলতো 1/√3 x মাইনাস 3/√3। ঠিক আছে, তাহলে ধরি এখানে m1টা কত পাবো? এই যে এখানে m1, ধরি m1টা হচ্ছে এখানে 1/3 আর এখান থেকে পাবো হচ্ছে y ইজ ইকুয়াল টু √3x প্লাস 1। তাহলে এখানেও লিখবো যে ধরি m2টা হচ্ছে তোমার √3। তাহলে m1 পেয়ে গেলাম, m2 পেয়ে গেলাম। লিখবো ধরি সরলরেখা দুটির অন্তর্গত যে কোণ বা মধ্যবর্তী কোণ সেটা হলো থিটা। তাহলে ট্যান থিটা, অন্তর্গত কোণ মানে মড দিব m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2। তাহলে এগুলোর ভ্যালু বসাবো। তাহলে m1 কত? 1/√3 আর m2 হলো √3, 1 প্লাস
√3 ইন্টু √3, উপরে কত পাচ্ছি দেখো, √3 হলো তোমার লসাগু, তাহলে 1 মাইনাস 3, 1 প্লাস √3 কাটলো, এখানে পাবো 1, মড দিলাম, তাহলে উপরে পাচ্ছি -2/√3, আর নিচে কিন্তু একটা 2 পাবোই, তাই না? এখানে এই যে 1 1 2 2 2 কাটলো, তাহলে -1/√3, তাহলে মড থাকা মানে সেটা পজিটিভ, তাহলে tan থিটা হলো তোমার 1/√3, তাহলে tan কতর ভ্যালু 1/√3, tan থিটা tan 30 ডিগ্রির ভ্যালু, তাহলে থিটাটা পেলাম হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে প্রথম সরলরেখাটার প্রবণতা, এই যে এটা দ্বিতীয় সরলরেখার প্রবণতা, এটা বোঝা গেল? এইরকম টাইপের কিন্তু অঙ্কগুলো বাকিগুলো করবে, ঠিক আছে? তো দেখো 2 নম্বর কোশ্চেনটা একটু বুঝতে হবে। কি বলছে যে 3x + 4y - 11 = 0, এই সরলরেখার যে সমান্তরাল, আর বলছে 2 নাম্বার উপর যে লম্ব সরলরেখা, সেই সরলরেখার প্রবণতা নির্ণয় করো। তাহলে প্রদত্ত সরলরেখাটাকে লিখে নিই, তারপর বলছি যে কি বের করতে বলছি। তাহলে প্রদত্ত সরলরেখা কি দেওয়া আছে যে 3x + 4y - 1 = 0, এই প্রদত্ত সরলরেখার আগে প্রবণতাটা বের করে তারপরে আমরা কোশ্চেনটা আসি। 4y = কি লেখা যায় -3x + 11, তার মানে দেখো y = লেখা যায় -3/4 × x + 11/4। তাহলে প্রদত্ত সরলরেখার প্রবণতা কত পেলাম? অতএব প্রবণতা পেলাম হচ্ছে কত? অতএব প্রবণতা পেলাম হচ্ছে -3/4। তাহলে প্রদত্ত সরলরেখাটার প্রবণতাকে পেলাম হচ্ছে -3/4। এই যে এটা হলো সরলরেখা। তো বলছে তোমাকে যে এই যে প্রদত্ত সরলরেখার সমান্তরাল যে সরলরেখাটা পাবো 1 নাম্বার কোশ্চেনটা, সেই সরলরেখার বলছে প্রবণতা নির্ণয় করো। প্রদত্ত সরলরেখার সমান্তরাল যে সরলরেখা, সেই সরলরেখার তোমার প্রবণতা নির্ণয় করতে বলছে। ধরে নাও এইটা হলো প্রদত্ত সরলরেখা, এই সরলরেখার সমান্তরাল এই সরলরেখাটার প্রবণতাটা তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, দুইটা সরলরেখার সমান্তরাল কখন হবে? যখন এই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা কি হবে? সেম হবে। সেই সূত্রটাকে কাজে লাগায় আমরা কিন্তু এই সমান্তরাল সরলরেখার প্রবণতাটা নির্ণয় করতে পারি। আমি যদি 1 নাম্বারটার ক্ষেত্রে ধরি, 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবণতা m1 হয়, তাহলে বলছে যে m1টা হতে হবে -3/4। কেন -3/4? কারণ 1 নং সরলরেখার প্রবণতা যা হবে এই সমান্তরাল সরলরেখার প্রবণতা সেম হবে। তাহলে সমান্তরাল সরলরেখার প্রবণতা কিন্তু কত? -3/4। বোঝা কি গেল? তাহলে 1 নং সরলরেখার সমান্তরাল কোনো সরলরেখার প্রবণতা কিন্তু প্রদত্ত সরলরেখার প্রবণতার সেম হবে। এবার 2 নম্বরটা বলছে যে এই প্রদত্ত সরলরেখার উপর যে লম্ব সরলরেখা, সেই সরলরেখার প্রবণতা নির্ণয় করতে বলছে। তাহলে এই সরলরেখা মানে 1 নং সরলরেখার উপর যদি আমি একটা সরলরেখা আঁকি এবং সেই সরলরেখাটা লম্ব হয়, তাহলে এই সরলরেখাটার প্রবণতা নির্ণয় করতে বলছি। তাহলে দেখো এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব কখন হবে? যখন প্রথম সরলরেখার প্রবণতা আর দ্বিতীয় সরলরেখার মানে এই সরলরেখাটার প্রবণতার গুণফল -1 হবে। যদি আমি ধরে নিই 1 নং যে সরলরেখা, সেই সরলরেখার উপর লম্ব সরলরেখার প্রবণতা আমি যদি m2 ধরে নিলাম, m1 ধরলেও হতো, তাহলে একটা এই সরলরেখা আর এই সরলরেখার মধ্যে একটা কন্ডিশন দেখা যাবে। তাহলে কি কন্ডিশন? যে m2 মানে এই সরলরেখার প্রবণতা আর 1 নং সরলরেখার প্রবণতা, তার মানে -3/4, এটার গুণফল হয়ে যাবে তোমার -1। সেখান থেকে m2টা বের করবো। তাহলে -1 কাটলো, m2 3/4 = হচ্ছে 1, তার মানে m2টা বের হবে তোমার কত? 4/3। তাহলে 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবণতা হবে প্রদত্ত সরলরেখার প্রবণতা, আর 1 নং সরলরেখার সমান্তরাল যে কোনো উপর লম্ব কোনো সরলরেখার প্রবণতা হবে 4/3। বোঝা গেল? 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, 3, 4, 2, -1 বিন্দু দুটির সংযোজক সরলরেখা
আর বলছে a, -2 ও 4, -a এই দুইটা বিন্দু দুটি সংযোগ সরলরেখা সমান্তরাল। তাহলে বলছে এর মান নির্ণয় করো। ধরে নাও এখানে দুইটা বিন্দু আমি দিলাম, একটা হলো 3, 4 আর একটা হলো 2, -1 এই বিন্দু। আর এই দুইটা বিন্দু সংযোগ করলে একটা সরলরেখা পাবো। আর এখানে দেখো নিচে দুইটা বিন্দু সংযোগ করলে একটা সরলরেখা পাবো, মানে a, -2 আর হচ্ছে 4, -a এই দুইটা বিন্দু সংযোগ করলে সরলরেখা পাবো। তাহলে বলছে এই সরলরেখা আর এই সরলরেখা সমান্তরাল। তাহলে এর ভ্যালু কত হলে দুইটা সরলরেখা সমান্তরাল হবে? আমরা কি করব, এই দুইটা বিন্দু সংযোগ সরলরেখার প্রবণতা আর এই দুইটা বিন্দু সংযোগ সরলরেখার প্রবণতাটা বের করব। এই সরলরেখা সমান্তরাল হতে হলে এই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা সেম ধরে আমরা অঙ্কটা করব। তো আমরা ধরি 3, 4 ও 2, -2 বিন্দু দুটির সংযোজক যে সরলরেখা পাবো, সংযোজক সরলরেখার প্রবণতা ধরে নিলাম হচ্ছে m1। আচ্ছা, দুইটা বিন্দু সংযোগ সরলরেখার প্রবণতা আমরা বের করি কি করে? কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, তাই না? কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তাহলে এটা হচ্ছে এই যে ভুজ কোটি x1 y1 x2 y2, তার মানে -1 -4 2 মাইনাস কি হবে 3 হবে। তার মানে এখানে কি হচ্ছে দেখো -5 -1, তার মানে m1টা বের হলো তোমার 5। তাহলে অতএব m1টা বের হলো তোমার 5। আবার ধরে নিচ্ছি যে a, -2 ও 4, -a বিন্দু দুটির যে সংযোজক সরলরেখা পাচ্ছি, সংযোজক সরলরেখার প্রবণতা m2 ধরে নিচ্ছি, প্রবণতা m2। তাহলে m2টা বের করব কি করে? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের -a + 2 হয়ে যাবে, তখন 4 - a হয়ে যাবে। তার মানে উপরে পাচ্ছি 2 - a 4 - a। আচ্ছা, তাহলে শর্ত মতে দুইটা সরলরেখা কি সমান্তরাল, তার মানে কি m1 আর m2 দুইটা বিন্দুগামী সংযোগ সরলরেখার প্রবণতা আর এই বিন্দু দুইটা সংযোগ সরলরেখার প্রবণতা কি হতে হয়? সেম হতে হয়। তাহলে m1 কত 5 আর m2 কত পেলাম 2 - a 4 - a। তো এই দিকটা গুণ করি, 2 - a = 20 - 5a। 5এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে +5a - a = 20 থেকে 2 বাদ, তার মানে এখানে 4a = 18। তার মানে a হয়ে যাবে তোমার 18-র নিচে 4, তার মানে 2 দিয়ে যদি কাটাকাটি করি 9 আর নিচে 2, তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 9/2। এটাই অ্যান্সার। এইবার দেখো কোশ্চেনটা কি বলছে, -2, 5 ও -4, 3 এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা k, 0 ও 2, 3 কে বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব। তাহলে k এর মান নির্ণয় করো। তাহলে এখানে বলছে এই যে k, 0 আর এইখানে দেখো 2, 3 কে এই দুইটা বিন্দু সংযোগ সরলরেখার উপর ধরে নাও এই যে দুইটা বিন্দু, সেটা হচ্ছে তোমার একটা বিন্দু হলো -2, 5 আর -4, 3 এই দুইটা বিন্দু সংযোগ সরলরেখা যে পাচ্ছি সেটা কিন্তু লম্ব এই সরলরেখার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি করছে। তাহলে বলছে যে কে এর ভ্যালু কত হবে? তাহলে একটা ধরে নাও এই সরলরেখার প্রবণতা m1 আর এই সরলরেখার প্রবণতা যদি m2 হয়, তাহলে এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে কখন? তখন যদি তাদের প্রবণতা দুইটির গুণফল কত হয়? -1 হয়। তার মানে এই দুইটা বিন্দু সংযোগ সরলরেখা প্রবণতা বের করব আর এই দুইটা বিন্দু সংযোগ সরলরেখা প্রবণতা বের করব। তাহলে এটা m2 ধরি, এটা m1 ধরি, তাদের যে গুণফল সেটা -1 ধরে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা ধরে নেই যে -2, 5 ও -4, 3 এই যে দুইটা বিন্দু দুটির যে সংযোজক যে সরলরেখা পাবো, সংযোজক সরলরেখার প্রবণতা সেটা ধরে নিলাম m1।
তাহলে m1টা কত হবে? m1টা এই যে কোটিদ্বয়ের অন্তর 3 - 5 বাই হচ্ছে -4 + 2, তার মানে উপরে হচ্ছে -2 আর নিচে -2, তার মানে 1। তাহলে m1 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 1। আবার ধরে নিচ্ছি যে k, 0 ও 2, 3k এই যে বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা সেটা হচ্ছে m2। তাহলে m2টা কীভাবে বেরোবে? কোটিদ্বয়ের অন্তর, তার মানে 3k - 0 2 - k। তাহলে m2টা কত পাচ্ছি? m2টা পাচ্ছি হচ্ছে 3k / 2 - k। শর্ত মতে বা প্রশ্ন মতে বলছে যে দুইটা সরলরেখা পরস্পর লম্ব, তার মানে প্রদত্ত সরলরেখা দুটির প্রবণতার যে গুণফল সেটা কত? -1। তাহলে m1 পেলাম 1 ইন্টু m2টা কত? 3k / 2 - k হচ্ছে -1। তাহলে 3k -1 ইন্টু 2 - k। তাহলে কি পাচ্ছি? 3k -2 + k, প্লাস কেটা এদিকে আসলে -k, এটা হচ্ছে -2, তার মানে 2k -2। তাহলে k কত পাচ্ছি? k পাচ্ছি -1। তাহলে k এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার -1। তো এই কোশ্চেনটা দেখো কি বলছে, 2, 3 এবং 3, -1 বিন্দু দুটি সংযোগ সরলরেখার উপর লম্ব 2, 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো ছবিটা কি ধরে নাও, এখানে বলছে যে এটা হলো 2, 3 আর এখানে বিন্দুটা হলো 3, -1। এই দুই বিন্দুগামী সংযোগ সরলরেখার উপর একটা লম্ব সরলরেখার এই সমীকরণটা নির্ণয় করতে বলছে, যে সরলরেখাটা হলো তোমার 2, 1 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটা আগে আমরা নির্ণয় করি। তাহলে এই দুই বিন্দুগামী সংযোগ সরলরেখাটা নির্ণয় করি, কারণ আমরা কি জানি একটা ফর্মুলা, যে কোনো সরলরেখা যদি এরকম আকারে থাকে যে ax + by + c = 0, তাহলে এই সরলরেখার উপর লম্ব সরলরেখাটা আমরা ধরে নিব bx - ay + k = 0। x এর সহগ y এর ওখানে যাবে মাইনাস আকারে, আর y এর সহগ x এর ওখানে চলে আসবে, আর c এর জায়গায় কি হবে? তাহলে এই আকারটা আমরা আগে নিয়ে আসব এই দুই বিন্দুগামী সংযোগ সরলরেখার। হ্যাঁ, তাহলে এখানে বের করি। তাহলে 2, 3 ও 3, -1। আমি আগেই বলছি যে এই চ্যাপ্টারটা করতে হলে আগের চ্যাপ্টারের সূত্রগুলো প্রয়োজন। তাহলে বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে দুই বিন্দুগামী না, এটা দুই বিন্দুগামী সংযোগ সরলরেখার সমীকরণ কি হয়? y - y1 মানে 3 বাই x - x1 বলতে 2, এখানে x - x1 বলতে এখানে 2। হ্যাঁ, কোটিদ্বয়ের অন্তর -1 -3 বাই হচ্ছে 3 - 2। তার মানে কত পাচ্ছি এখানে দেখো, y - 3 বাই হচ্ছে x - 2 -4 বাই হচ্ছে 1। তাহলে এই সাইডটা গুণ করি, y - 3 -4x + 8। তো একটা কাজ করি, সবগুলোকে এইদিকে নিয়ে আসি। তাহলে 4x + y, এটা ওদিকে নিয়ে যাই 11। তাহলে এটা গেল 1 নং। তাহলে এখানে কিন্তু আকারটা পেয়ে গেলাম। দেখো এটা হচ্ছে কি 4x + y হচ্ছে 11। তাহলে এখানে a বলতে 4 আর b বলতে 1, তাহলে এটা পেলাম। তাহলে এই যে 1 নং সরলরেখাটার উপর লম্ব সরলরেখাটা আমরা এখন ধরে নিব। তাহলে ধরে নিচ্ছে, আমাদের ওইটাই বের করতে বলছে যে 1 নং সরলরেখার উপর লম্ব সরলরেখাটা ধরে নিব। তাহলে 1 নং সরলরেখার উপর যে লম্ব সরলরেখা সেটা কিন্তু ধরে নিব। কত ধরে নিব? দেখো আমাদের ফর্মুলা কি হতে হয়, bx - ay, bx তার মানে 1 × x মাইনাস দেব ay, a কত এখানে, a বলতে 4, তার মানে 4 × y প্লাস কে কোথায় বসবে? যদি সি থাকে, যেখানে সি থাকবে সেখানে হচ্ছে আমার কে বসে যাবে। তো সি সমান সমানের এই দিকে আছে, তো সমান সমানের আমরা এই দিকেই দেবো কে। বোঝা গেল? যদি আমি সমান সমানের এদিকে যদি থাকতো তাহলে এখানে দিতাম প্লাস কে আকারে, যেহেতু সমান সমানের ওই দিকে আছে তো যেখানে সি থাকবে সেখানে কে, তাহলে সি বলতে এখানে কনস্ট্যান্টটা,
1 নং সরলরেখার, বোঝা গেল? তাহলে আকারটা কি পেলাম, x মাইনাস 4y ইজ ইকুয়াল টু কে। এই কে এর মানটা নির্ণয় করতে হবে। এটা হলো সরলরেখাটা, তো বলছে এই সরলরেখাটার উপর যে লম্ব সরলরেখাটা সেটা কিন্তু একটা বিন্দু দিয়ে গেছে। কত বিন্দু? 2,1 বিন্দু। তার মানে ইহা মানে 2 নং 2,1 বিন্দুগামী। তাহলে এত বিন্দুগামী হওয়ার দরুন এক্স এর জায়গায় কত বসবে, 2, আর ওয়াই এর জায়গায় বসবে 1। তাহলে 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কে। তাহলে কে এর ভ্যালু পাচ্ছি হচ্ছে -2। অতএব নির্ণয় সরলরেখা, নির্ণয় সরলরেখার সমীকরণ কত হবে, x মাইনাস 4y, কে এর ভ্যালু হচ্ছে -2। তুমি চাইলে এটা এইদিকে নিয়ে আসতে পারো, তাহলে x মাইনাস 4y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। ঠিক আছে, 6 নাম্বারটা দেখো সমাধান। কি বলছে যে 3,-4 বিন্দুগামী এবং বলছে 4,7 ও -5,1 বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই যে 4,7 আর এই যে -5,1 এই দুইটি বিন্দু সংযোগ করলে সরলরেখা পাবো। সেই সরলরেখার সমান্তরাল এই সরলরেখাটা তোমাকে নির্ণয় করতে বলছে। যে সরলরেখাটা একটা বিন্দু দিয়ে যায় সেটা হলো 3,-4। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা জানি যে কোনো সরলরেখার আকার যদি আমার ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সরলরেখার সমান্তরাল এই যে কোনো সরলরেখার সমীকরণ কি হয়, ax প্লাস by প্লাস কে, সি এর জায়গায় জাস্ট কে বসে যাবে। তার মানে এই দুইটা বিন্দু সংযোগ সরলরেখার আকারটা আমার ax প্লাস by প্লাস সি আকারে নিয়ে আসতে হবে। তারপর আমরা সরলরেখাটাকে ধরে নিব। ঠিক আছে, তাহলে 4,7 ও -5,1 এই যে বিন্দু দুটির বিন্দুগামী সংযোজক সরলরেখার সমীকরণ। কি হবে, y মাইনাস y1 বলতে 7 বাই x মাইনাস 4 ইজ ইকুয়াল টু কোটি দ্বয়ের অন্তর 1 মাইনাস 7 বাই হচ্ছে -1 মাইনাস 4। তাহলে উপরে পাচ্ছি y মাইনাস 7 বাই x মাইনাস 4 ইজ ইকুয়াল টু -6 মাইনাস 9। তাহলে এখানে একটু কাটাকাটি করি। তাহলে এখানে হচ্ছে মাইনাস মাইনাস গেল, 3 2 6, 3 3 9। তার মানে x y মাইনাস 7 বাই হচ্ছে তোমার x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2/3। তো একটু কোনাকুনি গুণ করি, 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 3y মাইনাস 21। তো কাজ করে সবগুলোকে এইদিকে নিয়ে আসি, 2x মাইনাস 3y মাইনাস 8 প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। তার মানে 2x মাইনাস 3y এখানে পাচ্ছি তোমার 13, তাই না, প্লাস 13 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাকে বলছে এই দুইটা বিন্দু সংযোগ সরলরেখাটা আমি পেয়ে গেলাম, কত, 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 13 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সরলরেখার সমান্তরাল এই সরলরেখাটা ধরে নেব যেটা আবার 3,-4 বিন্দুগামী। তার মানে ধরি 1 নং সরলরেখার সমান্তরাল, হ্যাঁ, সমান্তরাল সরলরেখা কি ধরে নেব, এই যে ax মানে 2x মাইনাস 3y, 13 এর জায়গায় এখানে কে বসে যাবে। ইহা কত বিন্দুগামী, ইহা বলছে আবার 3,-4 বিন্দুগামী। এত বিন্দুগামী হওয়ার দরুন x এর জায়গায় তোমার 3 বসবে। তাহলে 3 2 6 আর এখানে হলে 12 ইজ প্লাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বুঝতে পারলে, 3 2 6 আর মাইনাস প্লাস 3 4 12, তাহলে 18 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর ভ্যালু -18। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে, 2x মাইনাস 3y মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। তাহলে দেখো বইয়ের না এই দুইটা করবে, এই যে 8 নাম্বার আর হচ্ছে 9 নাম্বার।
দেখো 7 নাম্বার আর 10 নাম্বার আমি করে দিলাম। এখানে তোমাদের সাজানোই আছে যে এই সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করো, যেটা আবার -3,4 বিন্দু করে। তার মানে এই যে দ্বিতীয় পার্টটা থেকে তোমাদের করতে হবে। আর এটাও আমি দেখো 7 নাম্বার অঙ্কটার মতো করে দিছি। এই সরলরেখার উপর লম্ব সরলরেখার এমন সমীকরণ নির্ণয় করো যেটা 2, -3 দিয়ে গেল। তার মানে 5 নাম্বার অঙ্কটার দ্বিতীয় পার্টটা। ঠিক আছে, তাহলে এত দূর করো। নেক্সট দিন আমরা 4-এর অঙ্কগুলো শুরু করব।